কম যে শিক্ষকটাও কিন্তু রাজনীতির সঙ্গে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত। আমি সে অংশটুকু শিক্ষকদের দলীয় রাজনীতি আর ছাত্রদের দলীয় রাজনীতি যদি একাকার হয়ে যায় তখন তারা এই ধরনের বিবৃতি দিতে বিব্রত বোধ করতে আমরা পারে। যখন বিশ্লেষণে আসবো জি তখন সে অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব, নিশ্চয়ই আলোচনা করব। এখন দেখুন, এরকম একটা পর্যায়ে যখন চলতে থাকে তখন আমরা নিশ্চিতভাবে বলি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং সরকারের যে একটা কর্তৃত্বপরায়ণ মনোভাব, সাধারণ ছাত্রছাত্রীদের মতামতকে অ্যাকোমোডেট করার চাইতে সে কর্তৃত্বপরায়ণ মনোভাবটা প্রকাশ করাটাই মনে হয় যেন সেখানে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়েছে। কর্তৃত্ব নিজে ছাত্রদের উপর দেখানো যায় না, বিশ্ববিদ্যালয় একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন সেটা অ্যালাউ করে না। আমার মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই জিনিসটা ভেবে দেখতে হবে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমি সরকার সমর্থক ছাত্র সংগঠন এবং সরকারের মন্ত্রী এবং সরকারের যারা কর্তা ব্যক্তিগুলো আছেন, এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমরা লক্ষ্য করেছি তাদের অনেকের বক্তব্যের মধ্যে এর ব্লেম তার নিজস্ব ছাত্র সংগঠনের উপর না দিয়ে অন্য ছাত্র সংগঠনের উপর ব্লেম শিফট করে দেওয়ার এক ধরনের প্রবণতা আমি লক্ষ্য করছি, যেটা আরো দুর্ভাগ্যজনক। এখানে হয় কি, যেটা যখন যে কোনো একটা ঘটনা যখন ঘটে যায়, যখন সহিংসতার ঘটনা ঘটে যায় বিশেষভাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, তখন আমরা প্রত্যেকে প্রত্যাশা করি একটা জিনিস। সে প্রত্যাশাটা কি? প্রত্যাশাটা হচ্ছে এই বিষয়টার যথাযথ সুরাহা হোক, যিনি দোষী যত দ্রুততার সাথে সম্ভব তার শাস্তি দেওয়া হোক, তাকে আইনের আওতায় আনা হোক, যেটা আমরা সবাই এখানে বলছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এমনকি শিক্ষামন্ত্রী মহোদয় পর্যন্ত নিজেও, আমি লক্ষ্য করলাম ওনাদের বক্তব্যের অনেক ইতিবাচক দিক আছে, একই সাথে যে নেতিবাচক অংশ যেটি ব্লেম শিফট করবার যে একটা প্রবণতা, সেটাই ঐতিহাসিকভাবে আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো প্রকার এই ধরনের সহিংসতার ঘটনাগুলো যখন ঘটে তখন নিজ দলের ছাত্র সংগঠন যখন জড়িত থাকে ব্লেম শিফট করে এই ধরনের ঘটনা, যার ফলে এগুলোর কখনো খুব একটা বিচার আমরা হতে দেখি নাই। এই যে বিচারহীনতার এই যে সংস্কৃতি, উচ্চশিক্ষা ক্ষেত্রে সহিংসতার ক্ষেত্রে সরকার দলীয় ছাত্র সংগঠনের এই যে সহিংসতার করার পর এই বিচারহীনতার এই যে সংস্কৃতি আমাদের দেশে প্রচলিত হয়ে আসছে বহুদিন থেকে, এর অবসান হওয়া প্রয়োজন অতি দ্রুততার সাথে সম্ভব। আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর ওহিদুজ্জামান খুব চমৎকারভাবে একটা কথা বলেছেন যে আমাদের ছাত্র সংগঠনগুলোর একটা ঐতিহাসিক ভূমিকা আছে। অবশ্যই আমাদের ছাত্র সংগঠনগুলো ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, কিন্তু আজকের বাস্তবতায় তাদের সে ঐতিহাসিক ভূমিকা অনেকটাই ম্লান, অনেকটাই ম্লান, এ কথা আমাদেরকে বলতে হবে। 52 ভাষা আন্দোলন, 60-এর দশকের আন্দোলন, 71-এর আন্দোলন অথবা 90-এর দশকের আন্দোলন, এই আন্দোলনগুলোতে ছাত্র রাজনীতির স্বাভাবিক যে রূপ, স্বাভাবিক রূপের বাইরে গিয়ে তারা অনেক কিছু করেছে। আমি মনে করব ছাত্রদের যে স্বাভাবিক ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি করবার কথা, রাজনীতির বাইরে গিয়ে তারা রাষ্ট্রের জন্য, দেশের জন্য তারা কাজ করেছে। কিন্তু আজকে ছাত্র রাজনীতি যে পর্যায়ে এসছে, ছাত্রদেরকে তো আজকে নতুন একটা দেশ স্বাধীন করবার প্রয়োজন নেই, ছাত্রদেরকে তো আজ এমন একটা প্রয়োজন নাই গণতন্ত্র পুনরুদ্ধার করার প্রয়োজন নাই। ইয়াস, আজকের বাস্তবতা যেটা হয়েছে, গণতন্ত্রের আজকের যে চর্চার আজকের যে পর্যায়ে এসে পৌঁছেছে, উন্নততর গণতন্ত্র চর্চার জন্য অবশ্যই ছাত্রদের ভূমিকা পালন করার প্রয়োজন আছে, কিন্তু তার অর্থ এই নয় যে ছাত্ররা শুধুমাত্র এই কাজগুলোর মধ্যে আবর্তিত থাকবে। ছাত্রদের প্রয়োজন হচ্ছে এখন নিজকে গড়া, নিজকে গড়ার মধ্য দিয়ে জাতিকে গড়া, এই জাতিকে গড়ার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। ডক্টর ওহিদুজ্জামানের সাথে আমি একটা কথা বলতে চাই, এর ধারাবাহিকতা তিনি বলছিলেন কোনখান থেকে রাষ্ট্রীয় পর্যায়ে এই আমাদের উচ্চশিক্ষাঙ্গনে এই সহিংসতাগুলো শুরু হয়েছে। একটা পর্যায়ে তিনি সামরিক শাসনের কথা বলেছেন। আমি বিনয়ের সাথে শুধু একটু স্মরণ করতে চাই, সেটা হচ্ছে যে 7 মার্ডারের কথা আমরা একসময় জানতাম, আমরা জানতাম যে ডাকসু ব্যালট বাক্স ছিনতাইয়ের কথা। এই ঘটনাগুলো কিন্তু ঘটনার পরস্পরায়, এগুলো এর অর্থ এই নয় যে আমরা একজন আরেকজনকে ব্লেম দেব, আরেকজনকে ব্লেম দেব, এইভাবে কোনো প্রকার আমরা ব্লেম শিফট করার করে গেমের মধ্যে আমরা থাকতে চাই না।